হেই এভরিওয়ান, তোমরা যে সমস্ত ছাত্রছাত্রীরা WBJEE ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং এর জন্য অপেক্ষায় রয়েছে এবং চাইছো সেটাতে পার্টিসিপেট করতে, ইভেন একটা কোনো সিট পাওয়ার আশাতে, তো তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা। তাদেরকে বলে রাখি, আমি কিন্তু অলরেডি তোমাদের ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং এ টু জেড ইনফরমেশন, লাইক তোমাদের কখন থেকে শুরু হবে, কিভাবে শুরু হবে, কোন কোন কলেজ পার্টিসিপেট করবে, এইরকম যাবতীয় তোমাদের যে ইনফরমেশন সব কিন্তু আমি এর আগের একটা ভিডিওতে শেয়ার করেছি। কাজেই যারা ওই ভিডিওটা দেখোনি অবশ্যই কিন্তু ওই ভিডিওটাকে দেখে নেবে। ওই ভিডিওটার লিঙ্ক আমি আই বাটনে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং ভিডিওর প্রথম পিন কমেন্ট আমি দিয়ে রাখবো, অবশ্যই কিন্তু দেখবে। কারণ এই যে ভিডিওটা, আজকের এই যে ভিডিওটা, এই ভিডিওতে কিন্তু টোটাল ইনফরমেশন থাকবে না, কারণ এটা হচ্ছে ওই ভিডিওটা সেকেন্ড পার্ট। সো ওই ভিডিওতে যে যে জিনিসগুলোকে আমি অলরেডি কভার আপ করে দিয়েছি সেগুলো আমি এখানে মানে দ্বিতীয়বার বলবো না। কাজেই যে সমস্ত ছাত্রছাত্রীরা এই ভিডিওটাই আমার ফার্স্ট দেখছো তাদেরকে বলবো আগে ওই ভিডিওটা দেখো, অথবা এই ভিডিওটা দেখার পর ওই ভিডিওটা দেখবে, মানে দুটো ভিডিওই কিন্তু তোমরা অবশ্যই দেখবে। এবার আছে আজকের এই ভিডিওতে আমি কি কি ডাউটস গুলো ক্লিয়ার করবো। দেখো, তোমাদের ওই ভিডিওর কমেন্ট সেকশনে আমি আমাদের হোয়াটসঅ্যাপের গ্রুপেতে এবং হোয়াটসঅ্যাপে পার্সোনালি মেসেজে তো বেশ কয়েকটা জিনিস আমি পেয়েছি, যেমন সিট ম্যাট্রিক্সটা তোমরা কোথায় পাবে, বা সব কলেজের একসাথে সিট ম্যাট্রিক্স পাবে কিনা। সেকেন্ডলি, আমি সেন্ট্রালাইজড কাউন্সেলিং, মানে সেন্ট্রালাইজড বলতে রাউন্ড 1 এবং রাউন্ড 2টাকে বোঝায়। রাউন্ড 1 আর 2 এই দুটো হচ্ছে সেন্ট্রালাইজড। মপআপ হলে মপআপটাকেও সেন্ট্রালাইজডের মধ্যেই ধরা যেত, কিন্তু যেহেতু এবছর মপআপ হয়নি তাই রাউন্ড 1 আর 2টা হচ্ছে আমাদের সেন্ট্রালাইজড, আর এটা হচ্ছে ডিসেন্ট্রালাইজড। তো ওই সেন্ট্রালাইজড কাউন্সেলিং এর থেকে অ্যাডমিশন হয়েছে কোনো একটা কলেজে, গভর্নমেন্ট হোক বা প্রাইভেট হোক, তো এখন তুমি ডিসেন্ট্রালাইজড থেকেও একটা সিট পাচ্ছ। সেই সিটটাতে ভর্তি হওয়ার জন্য আগের সিটটা কি ক্যান্সেল করে আসতে হবে, নাকি ওটা অটো ক্যান্সেল হবে, না কি ব্যাপারটা, এইটা একটা। সেকেন্ড যেটা ডাউটস আর কি তোমাদের, সেটা হচ্ছে আমাদের চয়েস ফিলিং রিগার্ডিং, যে ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং এর জন্য চয়েস ফিলিংটা কিভাবে হবে, ওইটার থেকেই কি এটা ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে, নাকি এখানে নতুন করে চয়েস ফিলিং করতে দেবে, বা করতে দিলে কিভাবে করতে হবে, এটা একটা। আর লাস্টলি হচ্ছে তোমাদের রিফান্ড রিগার্ডিং একটু মানে বিষয়টাকে আরো একটু ক্লিয়ার করে দেবো। এবং তার পাশাপাশি হচ্ছে তোমরা ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং এর সিট পেলে সেটা অ্যাকসেপ্ট করতেই হবে কিনা, বা অ্যাডমিশন নিতেই হবে কিনা, এই যে বিষয়টা, মানে ওভারঅল এই যে ডাউটসগুলো, এই ডাউটসগুলো আজকের এই ভিডিওতে আমি ক্লিয়ার করবো। কাজে এই ভিডিওটা শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখবে। চ্যানেলটায় যারা নতুন হয়ে আছে অবশ্যই বলবো তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে অলতে সেট করে রাখো, কারণ পরবর্তীতে ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং রিগার্ডিং আরও যখন ইনফরমেশন কিছু আসবে বা কোনো কলেজে শুরু হবে, সেই ইনফরমেশনও কিন্তু তোমাদেরকে আমি এই চ্যানেলের থ্রু দিয়ে দেবো। কাজে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, ভিডিওটা সবার সাথে শেয়ার করে দেবে, এবং আজকের এই ভিডিওটা দেখার পরেও যদি তোমার কোনো ডাউটস থেকে থাকে সেটা ডেফিনেটলি কমেন্ট বক্সে লিখে জানাবে, চেষ্টা করবো পরবর্তী ভিডিওতেও আবার সেই ডাউটসগুলো ক্লিয়ার করে দেবো। দেখো, এবার এক এক করে আসি। ফার্স্ট যেটা থিং সেটা হচ্ছে সিট ম্যাট্রিক্স রিগার্ডিং। দেখো, আমি কিন্তু তোমাদেরকে বারবার বলে দিচ্ছি যে ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং পুরোটাই ডিপেন্ড করছে ফার্স্ট অফ অল ভ্যাকেন্সির উপর। যে কলেজে যে ব্রাঞ্চে ভ্যাকেন্সি থাকবে সেই কলেজে সেই ব্রাঞ্চগুলোর জন্যই কিন্তু ডিসেন্ট্রালাইজড হবে। যেগুলো ফুল হয়ে গিয়েছে অলরেডি, সেই সমস্ত ব্রাঞ্চগুলোর জন্য মানে আমাদের ডিসেন্ট্রালাইজড হবে না। এবং ইনকেস যদি কোনো কলেজের বা একটা দুটো কলেজের এবছর দেখা গেল কোনো ব্রাঞ্চেরই কোনো সিট ফাঁকা নেই, তো সেই ক্ষেত্রে ওই কলেজটা এবছরের জন্য ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং করাবে না। কিন্তু এটার ইনফরমেশনটা তুমি পাবে কি করে? এটার ইনফরমেশন পাওয়ার কোনো অল্টারনেট উপায় কিন্তু কিছু নেই। তোমাদেরকে অপেক্ষায় থাকতে হবে কলেজের নোটিফিকেশনের জন্য। যদি দেখো অক্টোবর নভেম্বর চলে হলো এখনো পর্যন্ত কোনো নোটিফিকেশন আসেনি, মানে 31 অক্টোবর পেরিয়ে গেল এখনো নোটিফিকেশন আসেনি, তো জানবে সেই কলেজের এবছর ডিসেন্ট্রালাইজড হচ্ছে না, মানে তাদের হয়তো সমস্ত সিট ফুল হয়ে গিয়েছে। তো এটাই আর কি বিষয়, এর বাইরে অন্যভাবে কিন্তু এটা বোঝা যাবে না যে হবে কি হবে না। কিন্তু কলেজের ওয়েবসাইট তোমাদেরকে রেগুলারলি ফলো করতে হবে আপাততভাবে 31 অক্টোবর পর্যন্ত। কিভাবে ফলো করবে, প্রত্যেকটা কলেজের অফিসিয়াল ওয়েবসাইট কিভাবে পাবে সেটার জন্য আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর প্রথম পিন কমেন্টে একটা আমি পিডিএফ দিয়ে দিয়েছি। সেই পিডিএফটাতে ইচ অ্যান্ড এভরি গভর্নমেন্ট কলেজের আমি ওয়েবসাইটের লিঙ্কগুলো আমি পাশে দিয়ে দিয়েছি, হাইপার লিঙ্কিং করা আছে। ট্যাপ করলেই তুমি সেই কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে তুমি চলে যাবে, ওখানে গিয়ে একটু ঘাটাঘাটি করবে মানে নোটিশ সেকশনগুলোতে, তাহলেই তুমি পেয়ে যাবে যদি মানে নোটিফিকেশন কিছু দেওয়া থাকে। এবং সিট ম্যাট্রিক্স যেটা, সেটা ওই নোটিফিকেশনের মধ্যে মেনশন থাকবে, মানে কোনো একটা প্রপার, যেমন আমাদের WBJEE বোর্ডের আন্ডারে যেগুলো হয়েছিল, মানে আমাদের সেন্ট্রালাইজড কাউন্সেলিংটা, সেখানে যেমন কি একটা পুরো সিট ম্যাট্রিক্সের মধ্যে সমস্ত ইচ অ্যান্ড এভরি কলেজের আমাদের ব্রাঞ্চ মানে স্পেসিফিক করে করে আমাদের সিট ম্যাট্রিক্স দেওয়া ছিল। তো এইখানে কিন্তু তেমনটা তোমরা কোথাও পাবে না, কারণ প্রথমত প্রত্যেকটা কলেজ একই সাথে ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং করাবে না। যদি করাতো তখন হয়তো আমরা যারা রয়েছি এই ফিল্ডে মানে ইউটিউবে, তো তারা হয়তো একটা প্রপারলি ভাবে এরকম লিস্ট বানিয়ে তোমাদেরকে দিয়ে দিতাম। কিন্তু প্রথমত হচ্ছে কোনো কলেজই একসাথে করাবে না। একটা কলেজ হয়তো দেখা গেল তোমাদের আজকাল করে শুরু করলো, আবার একটা কলেজ 7 দিন পর করবে, আবার আরেকটা কলেজ আরো 7 দিন পর, কেউ হয়তো 1 মাস পর, এরকম করে খাপছাড়া কোনো কলেজই মানে সব কলেজই একসাথে করবে না। তাই সিট ম্যাট্রিক্সও ওইভাবে পাওয়াটা সম্ভব নয়। তো যে কলেজ শুরু করছে বা যখন তারা নোটিফিকেশন পাবলিশ করবে, সেই নোটিফিকেশনের মধ্যেই তোমরা সিট ম্যাট্রিক্স তাদের পেয়ে যাবে, যে তারা এই যে ডিসেন্ট্রালাইজডটা মানে কাউন্সেলিংটা করাচ্ছে কোন কোন ব্রাঞ্চগুলোর জন্য করাচ্ছে, সেই ব্রাঞ্চে কটা করে সিট রয়েছে, কোনো ক্যাটাগরি বেসিসে সিট আছে কিনা,
তো সেই সমস্ত কিছু ওই নোটিফিকেশনে পেয়ে যাবে, বা নোটিফিকেশনে বলে দেওয়া থাকবে যে কোথায় ওয়েবসাইটে কোন জায়গাতে তোমরা পাবে সিট ম্যাট্রিক্সটা সম্পর্কিত। তো এই আর কি বিষয়, ঠিক আছে। মানে সিট ম্যাট্রিক্স কোনো অফিসিয়ালি ভাবে তোমরা ওইভাবে পাবে না, এবং একটা সিট ম্যাট্রিক্সের মধ্যে সব কলেজের লিস্টও তুমি পাবে না। ইচ অ্যান্ড এভরি কলেজ এখানে রেসপন্সিবল তাদের নিজেদের সিট ম্যাট্রিক্স প্রকাশ করার জন্য, এবং সেটা সেইভাবেই সেই কলেজের জন্য অ্যাপ্লিকেবল। তো আশা করছি সিট ম্যাট্রিক্সের যে বিষয়টা এটাকে আমি ক্লিয়ার করতে পেরেছি। নেক্সট আসবো হচ্ছে অ্যাডমিশনের বিষয়টাতে, যে আমি অ্যাডমিশন অলরেডি নিয়ে রেখেছি, সেটা অটো ক্যান্সেল হবে না কিভাবে কি হবে, বা একাধিক ডিসিট থেকে আমি কোনো কলেজ মানে একাধিক কলেজে আমি অ্যাডমিশন হতে পারবো কিনা, তো সেগুলোর ক্যান্সেলেশনের কি প্রসেস এইটাতে। দেখো ফার্স্ট আমি একটা কথা তোমাদেরকে বলে রাখি, এটা চয়েস ফিলিং এর যখন বলবো সেটা সম্ভবত অ্যাপ্লিকেবল। সেটা হচ্ছে আমাদের সেন্ট্রালাইজড যে কাউন্সেলিং, অর্থাৎ যেটা আমাদের WBJEE বোর্ডের আন্ডারে যেটা হয়েছে, অর্থাৎ রাউন্ড 1 এবং রাউন্ড 2, এই যে দুটো রাউন্ড সেন্ট্রালাইজড কাউন্সেলিং, এটার সাথে ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং এর কোনো রকম কোনো সম্পর্ক কিন্তু এখানে নেই। মানে ওটার কোনো জিনিস এখানে ক্যারি ফরওয়ার্ড হবে না। এটা হচ্ছে ফার্স্ট থিং, তোমরা এটা মাথায় ভালোভাবে ঢুকিয়ে নাও। ওই কাউন্সেলিং এর সাথে এই কাউন্সেলিং এর কোনো রকম কোনো সম্পর্ক নেই। কাজেই যখন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলছি, যেটা ওই ভিডিওতে আমি বলেছিলাম প্রিভিয়াস ভিডিওটাতে, যে যারা ওই দিকে রাউন্ড 1 রাউন্ড 2 তে পার্টিসিপেট করোনি তারাও ডিসেন্ট্রালাইজডের জন্য এলিজিবল। যারা ওই রাউন্ডে হয়তো 5,000 টাকা রাউন্ড 1-এ পেমেন্ট করেছিলে কিন্তু কলেজে ভিজিট করোনি, যে কারণে এক্সিট হয়ে গিয়েছো, তাহলেও তুমি ডিসিতে এলিজিবল। হয়তো তুমি ওখানে আপগ্রেডেশন করিয়েছিলে, রাউন্ড 2-তে কোনো একটা কলেজ এসেছিল, তুমি অ্যাডমিশন নাওনি, তারাও ডিসেন্ট্রালাইজড এলিজিবল। ইভেন যারা ওইখানে রাউন্ড 1 বা রাউন্ড 2-তে অ্যাডমিশন নিয়েছো তারাও এলিজিবল। এই কারণেই, কারণ ওই রাউন্ডের সাথে এইটার কোনো রকম কোনো সম্পর্ক নেই। এটার জন্য যেটা মেন এলিজিবিলিটি সেটা হচ্ছে আমাদের একটা প্রপার ভ্যালিড WBJEE র্যাঙ্ক থাকলেই হবে। এবার তাতে তোমার র্যাঙ্ক 1000 হোক বা তোমার 1 লাখ হোক, 1000 যার র্যাঙ্ক সেও এলিজিবল, যার 1 লাখ র্যাঙ্ক সেও এলিজিবল ফর ডিসেন্ট্রালাইজড। এটা হচ্ছে বিষয়। হ্যাঁ, এবার কোনো কলেজ যদি তারা নিজেরা কোনো এলিজিবিলিটি দেয় সেটা আলাদা ম্যাটার। যেমন আমি তোমাদের আগেই বলেছি, যাদবপুর ইউনিভার্সিটি তারা 10,000 র্যাঙ্ক পর্যন্ত অ্যালাউ করে, অর্থাৎ 99999, ঠিক আছে, মানে 4টে 9 আর কি। তো 9,999 পর্যন্ত তারা অ্যালাউ করে, যে এর মধ্যে যাদের জিএমআর র্যাঙ্ক আছে তারা ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং যাদবপুরের জন্য পার্টিসিপেট করতে পারবে। এটা হচ্ছে বিষয়, ওটা ওদের এলিজিবিলিটি। অন্য কলেজে যদি তারা কোনো এলিজিবিলিটি রাখে সেটা সেই কলেজের জন্য অ্যাপ্লিকেবল, ওই জিনিসটা আদার্স কলেজের জন্য অ্যাপ্লিকেবল কিন্তু নয়। এখানে প্রত্যেকটা কলেজ তাদের নিজেদের আন্ডারে, নিজেদের সার্ভিলেন্সের আন্ডারে এই কাউন্সেলিংটা করায়। তাই যে কলেজ যেটা বলবে সেই কলেজ, মানে সেই যে জিনিসটা সেটা সেই কলেজের জন্য অ্যাপ্লিকেবল, আদার্সের জন্য নয়। আরেকটা যেটা ডাউট সেখানে একটু ছোট্ট করে ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে অনেকে আমাকে জিজ্ঞাসা করছিলে যে দাদা যাদবপুরের ক্ষেত্রে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা ছিল আমাদের মেন রাউন্ডের সময়তে, যে আমাদের ম্যাথে 60% পেতে হবে ফর জেনারেল ক্যান্ডিডেট, এবং আমাদের ওভারঅল ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথেও 60%-এর অ্যাবাভ থাকতে হবে, তো ওই যে এলিজিবিলিটিটা ওটা কি এখানেও অ্যাপ্লিকেবল? মানে আমি হয়তো আমার র্যাঙ্ক WBJEE-তে 10,000-এর নিচে, তো সেই হিসেবে আমি ডিসিতে পার্টিসিপেট করার জন্য এলিজিবল, কিন্তু আমার ম্যাথে 60% নেই, তো সেই জায়গাতে কি আমি এলিজিবল? দেখো বলবো না, তোমরা এলিজিবল নও, কারণ যাদবপুর ইউনিভার্সিটির বিটেকের কোর্সের জন্য এটা এলিজিবিলিটি যে তোমাদেরকে ওই 60%-এর যে ব্যাপারটা ওটাকে ফুলফিল করতে হবে। তো এটাই আর কি ব্যাপার। যেমনটা মেন সেন্ট্রালাইজড কাউন্সেলিং এ কেউ যদি 1 বা 2 এরকমও যদি কারো র্যাঙ্ক হয়, কিন্তু তার যদি দেখা গেল আমাদের তার এইচএসএ মার্কসের ওই রকম কিছু ব্যাপার রয়েছে, সেও এলিজিবল হবে না যাদবপুরের জন্য, কারণ শুধু র্যাঙ্কটাই যথেষ্ট নয়, মানে যাদবপুরের জন্য ওই এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটাকেও মিট করাটা অত্যন্ত জরুরি, ঠিক আছে। এটা গেল। এবার আসি অ্যাডমিশন ক্যান্সেলেশনের বিষয়। দেখো ফার্স্টে যেহেতু বললাম সেন্ট্রালাইজডের সাথে ডিসেন্ট্রালাইজডের কোনো রকম কোনো সম্পর্ক নেই, কাজেই ওই যে অ্যাডমিশনটা, ওই অ্যাডমিশনটার কোনো এফেক্ট আমার ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিংয়ে পড়বে না। এবার তাহলে ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিংয়ের থ্রু তুমি হয়তো কোনো একটা কলেজ তুমি পেলে, তো সেই কলেজটাকে এবারে কিভাবে হবে, বা অ্যাডমিশন নিতে কোনো প্রবলেম হবে কিনা? না, একদমই কোনো রকম কোনো প্রবলেম তোমার হবে না, বা ওই প্রিভিয়াস অ্যাডমিশনটাও কোনোভাবে অটো ক্যান্সেলও হবে না। এবার প্রিভিয়াস যে অ্যাডমিশনটার কথা বলা হচ্ছে সেটা হতে পারে গভর্নমেন্ট কলেজ বা হতে পারে প্রাইভেট কলেজ। যদি প্রাইভেট কলেজ হয় তাহলে রিফান্ড তুমি পাবে না, যেটা টাকা লেগেছে সেটা 80,000 হোক, 90,000 হোক, 1 লাখ হোক, 1.5 লাখ হোক, বা 70,000, 50,000, যেটাই অ্যামাউন্ট হোক না কেন, প্রাইভেট কলেজ হলে তুমি ফেরত পাবে না। কিন্তু যদি ওই কলেজটা তোমার গভর্নমেন্ট হয় তো সেক্ষেত্রে তুমি ফেরত পাবে। কিভাবে কি ফেরত পাবে সেটা ওই গভর্নমেন্ট কলেজের ওয়েবসাইটগুলো চেক রাখবে, যখন তারা কাউন্সেলিং আর কি তোমাদের অ্যাডমিশন ক্যান্সেলেশনের রিগার্ডিং কোনো নোটিশ দেবে, প্রসেস বলবে, সেই অনুযায়ী তোমরা অ্যাপ্লাই করবে, বা কলেজে ভিজিট করে পরে বিষয়গুলোকে জানবে এবং সেই মতন অ্যাপ্লাই করবে, তাহলেই কিন্তু তোমরা রিফান্ড পেয়ে যাবে। ওকে, সেটা আলাদা ম্যাটার। কিন্তু যেটাই অ্যাডমিশন হোক না কেন ওটা অটো ক্যান্সেলও হবে না, বা ওটা ক্যান্সেল করিয়েই যে তুমি মানে এখানে ডিসি সিটটাতে ভর্তি হতে পারবে এমনটাও নয়। ডিসির যখন কাউন্সেলিং হবে, ডিসির কাউন্সেলিং থেকে যে কলেজটা পেলে সেই কলেজে তোমাকে অ্যাডমিশন তখন হতে হবে, মানে হলে আর কি অ্যাডমিশন, এটার জন্য ওটার কোনো ইম্প্যাক্ট থাকলো না। এইভাবে তুমি দেখো একটা জিনিস তুমি অ্যাজিউম করো, তুমি সেন্ট্রালাইজড কাউন্সেলিং থেকে একটা কলেজে অলরেডি অ্যাডমিশন নিয়ে রেখেছো, এবার ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং হয়তো জেজিইসির ফার্স্ট তারা শুরু করলো, তুমি জেজিইসিতে অ্যাপ্লাই করেছিলে, পেয়ে গিয়েছো, অ্যাডমিশন হয়ে গেলে, কারণ বললাম অ্যাডমিশনে কোনো প্রবলেম হবে না, অ্যাডমিশন হয়ে গেলে। কিছুদিন পর কেজিইসিও শুরু করেছে, সেখানেও অ্যাপ্লাই করেছিলে, তুমি পেয়ে গিয়েছো,
কেজিইসি আবার ঢুকে গেলে, অর্থাৎ তোমার কাছে এখন 3টে কলেজে তুমি অলরেডি অ্যাডমিটেড। আবার হয়তো দেখা গেলো কোনো একটা কলেজ, ধরো রামকৃষ্ণ মাহাতো, সেও শুরু করেছে, অ্যাপ্লাই করলে পেয়ে গেলে, তো ওটাতেও তুমি ভর্তি হয়ে গেলে। তো মানে তোমার কাছে ব্যাপারটা কি হলো, তুমি কিন্তু 4-4টে কলেজে কিন্তু তুমি অলরেডি অ্যাডমিশন হয়ে রয়েছো। তাহলে কি তুমি সব কন্টিনিউ করতে পারবে? তা তো হতে পারে না। তোমাকে মোটামুটি নভেম্বর মাস নাগাদ করে গিয়ে ফাইনাল ডিসিশন নিতে হবে যে তুমি কোন কলেজের, মানে কলেজটাকে তুমি কন্টিনিউ করবে, যেটা কন্টিনিউ করতে চাও সেই কলেজের রেগুলার ক্লাস অ্যাটেন্ড করলে, রেগুলার এক্সাম দিলে, বা যা যা ম্যাটার সেগুলো করতে থাকলে, বাকি যে 3টে কলেজ, সেই 3টে কলেজে গিয়ে পরে তুমি অ্যাডমিশনগুলো ক্যান্সেল করিয়ে আনলে এবং রিফান্ডের জন্য রিকোয়েস্ট দিয়ে এলে। রিফান্ড মানে তোমার যে ডেট, সেটা ওই রকম ভাবে বলা যায় না, ওটা যে কলেজে যেমন, মোটামুটি 15-20 দিন বা 1 মাসের মধ্যে তুমি রিফান্ড পেয়ে যাবে। মানে এখানে আবার এই জিনিসটা কেউ ভেবো না যে তুমি অ্যাডমিশন ক্যান্সেল করাবে, টাকা ফেরত পাবে, তারপরে আবার তুমি ওই টাকাতে নতুন এই ডিসির থেকে ভর্তি হবে, তাহলে কিন্তু তোমার জন্য ডিসিটা নয়, কারণ ডিসি ততদিনে পেরিয়ে পালাবে, মানে যে কলেজে হয়েছে। তো মানে টোটালটাই ওইটার সাথে এটার কোনো সম্পর্ক নেই, এটাই হচ্ছে মেন মোদ্দা কথা। ঠিক আছে, বেশি হেজিও লাভ নেই, মেন মোদ্দা কথা, সেন্ট্রালাইজডের সাথে এটার কোনো সম্পর্ক নেই। কিন্তু তোমার ওই যেটা বললাম যে লাস্টে গিয়ে একটা ফাইনাল ডিসিশন নিয়ে তোমাকে কিন্তু অ্যাডমিশনগুলো ক্যান্সেল করে দাও। তবে হ্যাঁ, এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে এরই মাঝে কিছু কিছু কলেজ হয়তো তারা অলরেডি অ্যাডমিশন ক্যান্সেলেশনের রিগার্ডিং কোনো নোটিশ দিয়ে দিয়েছে। যদি ফর এক্সাম্পল ধরো তুমি ওই যে সেন্ট্রালাইজড থেকে ধরো ভর্তি হয়েছিলে ইউনিভার্সিটি অফ কল্যাণীতে, ফর এক্সাম্পল, বাকি যেগুলো বললাম সেগুলো একটা জেজিইসিতে ডিসি থেকে পেয়েছো, কেজিইসিতেও পেয়েছো ডিসির থেকে, এবং রামকৃষ্ণ মাহাতোতেও পেয়েছো ডিসির থেকে, কিন্তু কল্যাণীটাতে পেয়েছিলে তুমি, মানে ইউনিভার্সিটি অফ কল্যাণী, সেটাতে পেয়েছিলে সেন্ট্রালাইজডের থেকে। তো এবার দেখা গেলো তোমার সেপ্টেম্বরের লাস্টেতেই হয়তো ইউনিভার্সিটি অফ কল্যাণী থেকে একটা মানে নোটিশ দিয়ে দিয়েছে যে যারা যারা অ্যাডমিশন ক্যান্সেল করতে চাইছো তারা এইভাবে অ্যাপ্লাই করো ক্যান্সেলেশনের জন্য। তখন কিন্তু তোমাকে ওইটার অ্যাপ্লাইটা করতে হবে। তখন তুমি ওই নভেম্বরে যে এটার অ্যাডমিশন ক্যান্সেল করতে পারবে, কিন্তু টাকা ফেরত পাবে কিনা সেটার কোনো গ্যারান্টি থাকবে না, কারণ তারা তাদের প্রসেসিং শুরু করছে, সেই প্রসেসিং এর মধ্যেই তোমাকে কিন্তু ক্যান্সেলেশনের অ্যাপ্লাই করতে হবে, তবে গিয়ে তুমি কিন্তু রিফান্ডটা পাবে। ওকে, মানে তোমাদেরকে এই কয়েকটা মাস অত্যন্ত আপডেটেড থাকতে হবে ইচ অ্যান্ড এভরি কলেজের নিয়ে, সেটা ডিসেন্ট্রালাইজড কাউন্সিলিং এর নোটিফিকেশনের জন্য হোক বা ওই অ্যাডমিশন ক্যান্সেলেশন বা রিফান্ডের জন্যই হোক। তো যে জন্য ইচ অ্যান্ড এভরি কলেজে তোমাদের ওয়েবসাইটকে এখন ডেইলি রেগুলার কিন্তু ফলো আপ করতে হবে। এটা গেল অ্যাডমিশন ক্যান্সেলেশন নিয়ে। আশা করছি বিষয়টা তোমাদেরকে বোঝাতে পেরেছি যে কোনো প্রবলেম তোমাদের হবে না। অলরেডি অ্যাডমিশন একটাতে নিয়ে থাকো, দুটোতে নিয়ে থাকো, তিনটেতে নিয়ে থাকো, তোমার কোনো প্রবলেম আসবে না নেক্সট ডিসিতে পাওয়া সিটটাতে অ্যাডমিশন হওয়ার জন্য। ওকে, এবার আসছি তোমাদের আচ্ছা ডকুমেন্টস নিয়ে যদি ছোট্ট করে বলে দিই, যে অনেকে হয়তো বলতে পারে যে দাদা আমি তো অলরেডি যেখানে ভর্তি হয়েছে ওখানে আমার স্কুল লিভিং জমা নিয়ে নিয়েছে, প্রোফর্মাগুলো জমা নিয়ে নিয়েছে, তো কি করবো? তো যেটা বিষয়, স্কুল লিভিং জমা নিয়ে নিয়েছে যেহেতু, এবার তুমি যে কলেজটা ডিসির থেকে পাচ্ছ সেই কলেজে যদি বলে যে তোমার স্কুল লিভিং লাগবে, তখন তাদেরকে বলতে হবে এরকম বিষয়, তো ওখানে আমি ক্যান্সেলেশনের অ্যাপ্লাই করছি, তো স্যার এই ডকুমেন্টসটা আপনারা পেন্ডিং রাখুন, আমি এটা 2-3 দিন পর অ্যাডমিশন ক্যান্সেলেশন করিয়ে পরে আপনাকে জমা দিয়ে দেবো। আর প্রোফর্মাগুলোর বিষয় যদি আছে ডোমিসাইল, ওগুলো তোমাদেরকে নতুন করে আবার বানাতে হবে, সেটা তোমরা A1 A2টাতেও বানাতে পারো, বা তোমরা ওই ইডিস্টিকের যে অনলাইনে যে ফরম্যাটটা সেটাতেও বানাতে পারো, ওটা কিন্তু তোমাদেরকে আবার বানাতে হবে, ওটা কিছু করার নেই। তো আমি এখানে বলবো ইডিস্টিকের অ্যাপ্লাই করে দাও এই সময়টা, কারণ এই 2-3 দিনের মধ্যে আশা করছি কোনো কলেজ শুরু করবে না, তো তুমি আজকালের মধ্যে অ্যাপ্লাই করে দাও, তুমি 3-4 দিনের মধ্যে এই ডিস্ট্রিক্ট থেকে পেয়ে যাবে, ওইটাকে অনেকগুলো জেরক্স করে নাও, বাস যখন যেটা দরকার হবে সেই কলেজে গিয়ে ওটা দিয়ে দেবে, কাজ চলে যাবে, কোনো অসুবিধা কিন্তু কিছু হবে না। ওকে, এটা গেল, চলে গেল বিষয়। আর ডিসেন্ট্রালাইজড এর ক্ষেত্রে সেম জিনিস, ওই মেডিকেল ফিটনেস, অ্যান্টি র্যাগিং, SMS যে সার্টিফিকেটগুলো, এগুলো ওই সেম কথা প্রযোজ্য, যেমনটা তখন বলতাম, যেগুলো এমার্জেন্সি ডকুমেন্টস নয়, এগুলো তুমি পেন্ডিং রেখে পরেও তুমি দিতে পারবে। ওকে, এটা গেল ডকুমেন্টসের বিষয়, চলে গেল। এবার আসবো চয়েস ফিলিং রিগার্ডিং, যে চয়েস ফিলিংটা কি। দেখো সেম অ্যাজ ইউজুয়াল কথা, সেন্ট্রালাইজড এর চয়েস ফিলিং এখানে ক্যারি ফরওয়ার্ড হবে না, কারণ ওটার সাথে এটার কোনো সম্পর্ক নেই। তাহলে এখানে কি চয়েস ফিলিং কিভাবে হবে, এটাও ডিপেন্ড করছে আমাদের কলেজের উপর, ইচ অ্যান্ড এভরি কলেজের উপর, তারা কি প্রসেস রাখছে। এখানে কিছু কিছু কলেজ আছে যারা কি করে, যারা তাদের ওই যে যখন ফর্ম ফিল আপ করাবে, সেটা মানে গুগল ফর্মে হোক বা একটা প্রপার অনলাইন ওয়েবসাইট থেকে হোক, যখন ফর্ম ফিল আপ করাবে ওইখানে তোমাদেরকে হয়তো তারা অপশনস দিতে পারে যে তোমরা 1, 2, 3, 4 করে সিলেক্ট করো, অথবা তোমরা ওখানে টাইপ করো 1 নম্বরে এইটা, 2 নম্বরে এইটা, এইভাবে টাইপ করো, তোমাদের প্রেফারেন্সটা দাও ওইরকম করে। আবার কিছু কিছু কলেজ আছে যারা বলতে পারে একটাই মাত্র তোমাকে কলেজ হয়তো তারা চুজ করতে দেবে। ফর এক্সাম্পল একটা কলেজ ধরো, যারা আমাদের জলপাইগুড়ি কলেজের হয়তো দেখা গেলো 5টা ব্রাঞ্চে তাদের সিট ফাঁকা রয়েছে, তো 5টা ব্রাঞ্চের ওখানে নাম লেখা থাকবে, তোমাকে ওখানে একটাই সিলেক্টের অপশন পাবে, তুমি মাল্টিপল সিলেক্ট ওখানে করতে পারবে না। দুটোতে যেই ক্লিক করবে, যেটা ক্লিক করলে সেটা রইলো, আগে যেটা ক্লিক করেছিলে সেটা অটোমেটিক হয়তো তোমার মানে আনক্লিক হয়ে গেল, তো এরকম বিষয়টা হয়, মানে তোমাকে একটাই সিলেক্ট করতে দেবে। তো তখন তোমাকে ভাবনা চিন্তা করে সিলেক্ট করতে হবে যে তুমি কোনটার জন্য অ্যাপ্লাই করবে, যেটা তুমি চাইছো সেটাতেই অ্যাপ্লাই করবে, নাকি যেটা
যেটাতে পাওয়ার সম্ভাবনা বেশি, যেগুলো একটু লোয়ার ব্রাঞ্চ এবং তুমি অ্যাকসেপ্ট করতে রাজি আছো সেটা সিলেক্ট করবে, ওটা তোমার উপর ডিপেন্ড করছে। সেই মতন আর কি সিলেক্টটা করতে হবে তোমাকে, এটা হচ্ছে মোদ্দা কথা, যে সিলেক্টটা করে দেবে। এবার সেটাতে যদি পাওয়ার থাকে পেলে, যদি না পাওয়ার থাকে পেলে না। তবে এই ক্ষেত্রে এমনটা নয় যে তুমি হয়তো দেখা গেলো সিএসসি তে ক্লিক করেছিলে, কিন্তু তোমার যে র্যাঙ্ক সেই র্যাঙ্কে হয়তো ইলেকট্রিক্যালটাতে তুমি পেয়ে যেতে, তো তাহলে কি তোমাকে ইলেকট্রিক্যালটা দিয়ে দেবে? না, দেবে না, কারণ তুমি সিলেক্ট করেছো সিএসসি, তাই সিএসসির সাথে তোমার কম্পিটিশনটাকে মানে তোমাকে সিএসসির কম্পিটিশনে ঢুকিয়ে দেওয়া হবে। এবার পেলে পাবে, না পেলে পাবে না, এই আর কি ব্যাপার। আবার কিছু কিছু কলেজ আছে যারা এরকম কোনো কিছুই বলে না, ওরা ওদের নিজেদের মতন করে তোমাকে অ্যালটমেন্ট দেবে, বা তোমাকে হয়তো কলেজে ডেকে তোমাকে বলতে পারে যে তুমি কোনটা নেবে, এইভাবেও বলতে পারে, সেটা কলেজের বিষয়। আবারও বলছি, ওই জন্যই যে চয়েস ফিলিং রিগার্ডিংটাও তোমরা জানতে পারবে যখন ইচ কলেজ যাদের ডিসেন্ট্রালাইজড নোটিফিকেশন দেবে, তখন তুমি ওই কলেজের কিভাবে কি করতে হবে সেটা ওই নোটিশ থেকে তুমি ইনফরমেশনগুলো পেয়ে যাবে। এটা হচ্ছে বিষয়, মানে তোমাদের এখন যাবতীয় যে যে ডাউটসগুলো বা কোয়ারিজগুলো সব কিছুর উত্তর তোমরা পাবে ওই পার্টিকুলার যে কলেজে জানতে চাইছো সেই কলেজের ডিসেন্ট্রালাইজড নোটিশটাতে, এর বাইরে জানতে পারবে না। তবে এই কন্ডিশনগুলো হয়, এটা আমি তোমাদেরকে জানিয়ে রাখতে পারি। আর যাদের অফলাইন কাউন্সিলিং তাদের তো এরকম চয়েসের কোনো অপশনসই থাকছে না, তোমাদেরকে তো যেতে হবে, গিয়ে পরে তোমাদেরকেই পিক করতে বলবে যে তুমি কোনটা নেবে, যেটা বলবে সেটাই তোমাকে দেবে, ওখানে আর চয়েসের মতন দেওয়ারও কিছু নেই। আবার হয়তো তারা ওইরকম প্রসেস রাখতেও পারে, যখন কলেজে এন্ট্রি করলে এন্ট্রির সময় তোমাদেরকে হয়তো একটা কাগজে লিখে পরে জমা করতে বললো, এবার সেই মতন করেও করতে পারে, ওটা আলাদা বিষয়। অফলাইন কাউন্সিলিংটা টোটালি ডিফারেন্ট হয়ে গেল, মানে যারা অফলাইনে করাবে ডিসেন্ট্রালাইজ তাদেরটা ডিফারেন্ট চলে গেল। কিন্তু অনলাইনেরটার ক্ষেত্রে এরকম প্রসেস যেভাবে খুশি কিন্তু হতে পারে, তোমাকে চয়েস ফিলিং করতেও বলতে পারে, যে কোনো একটা অপশন সিলেক্ট করতে বলতে পারে, বা কোনো কিছু সিলেক্ট নাও করতে বলতে পারে, তাদের ইচ্ছা মতন তারা দিতে পারে। এটা গেল। আর লাস্টলি যেটা, সেটা হচ্ছে কোনো সিট পেলে সেক্ষেত্রে অ্যাডমিশন হতে হবেই কিনা। দেখো, এটার বিষয়ে বলি যে না, যেমনটা সেন্ট্রালাইজড কাউন্সেলিং এর ক্ষেত্রে নিয়ম ছিল যে তোমার অ্যালটমেন্ট আসবে তোমার মেরিট হিসাবে, তোমার চয়েস ফিলিং হিসাবে, কিন্তু তুমি চাইলে অ্যাডমিশন হবে, আদারওয়াইজ অ্যাডমিশন হবে না। তো সেই সেম জিনিস ডিসেন্ট্রালাইজড এর ক্ষেত্রেও, ডিসেন্ট্রালাইজডেও তুমি পার্টিসিপেট করেছো হয়তো অনলাইনে, এটা অনলাইনের ক্ষেত্রে, অফলাইনের ক্ষেত্রে না। যারা অনলাইনে ডিসেন্ট্রালাইজড করাবে যেসব কলেজগুলো, সেগুলোর জন্য এটা অ্যাপ্লিকেবল বলছি আর কি, যেটা যে তুমি কোনো একটা অ্যালটমেন্ট পেয়েছো, তো তখন তোমার উপর ডিসিশন যে তুমি কি করবে, ওটাতে কি নেবে কি নেবে না। যদি নেওয়ার ইচ্ছা থাকে তাহলে যা ডেট ফেটস দেওয়া থাকবে সেই ডেটের মধ্যে গিয়ে পরে ডকুমেন্টস ফিস সমস্ত কিছু দিয়ে তোমাকে অ্যাডমিশনটা নিতে হবে। যদি না চাও বাস গেলে না, কোনো কিছু হলো না। কিন্তু অফলাইনের ক্ষেত্রে কেন এই বিষয়টা নয়, অফলাইনের ক্ষেত্রে তুমি পেলে তোমাকে নিতেই হবে, তার কারণ তো তুমি তো কলেজে প্রেজেন্ট থাকছো, এবং সেই দিন আমি আগের ভিডিওটাতেই বলেছি যে অফলাইনের ক্ষেত্রে সেই দিনেতেই তোমাকে ডকুমেন্টেশন সমস্ত কিছু জমা দিতে হবে, ফিস জমা দিতে হবে। তো তোমাকে যখনই তারা অ্যালটমেন্ট দিয়ে দিল তারপরেই তোমার অ্যাডমিশন প্রসেস শুরু হয়ে গেল, তাই তখন আর তুমি ডিসিশন নিতে পারবে না যে তুমি ভর্তি হবে কি হবে না। তাই যারা অফলাইন কাউন্সেলিংগুলো অ্যাটেন্ড করতে যাবে তারা প্রিপেয়ার হয়েই যাবে যে আমি যেটা নেবো সেটা যেন আমি অ্যাডমিশন হই, এই হিসাবেই যাবে। আর যেটা বিষয় সেটা হচ্ছে, এখানে তোমাদেরকে ছোট্ট একটা বলবো যে এরকম বিষয়টা করো না, মানে যারা যেগুলো অনলাইনে যে তুমি সিট পেলে কিন্তু নেবে না, এই বিষয়টা করো না। কারণ তুমি কি করলে, তুমি নিজেও নিলে না এবং অপর একজনকেও তুমি নিতে দিলে না, তাকেও বঞ্চিত করে দিলে সেই সিটটার থেকে, যেটা হয়তো তোমার জন্য কোনো এফেক্ট পড়লো না। তুমি হয়তো কোনো একটা গভর্নমেন্ট কলেজে অলরেডি পড়ছো, তাই তুমি মানে তোমার এফেক্ট পড়লো না, কিন্তু অন্য একটা ক্যান্ডিডেট যে হয়তো প্রাইভেট এসেছিল বলে সে অ্যাডমিশন নেয়নি মানে সেন্ট্রালাইজড কাউন্সেলিং থেকে, তার এটা পাওয়ার জন্য সে যোগ্য ছিল, কিন্তু ওই তুমি সিটটা এরকম ধরে রাখার জন্য সে পেলো না, তো তার আলটিমেটলি এটাতে ক্ষতি হলো। তো এই জিনিসটা আমি বলবো কেউ করো না। যারা সিট অ্যাকসেপ্ট করতে রাজি আছো তারাই একমাত্র পার্টিসিপেট করে সেই পার্টিকুলার সিটগুলোর জন্য প্রেফারেন্সগুলো দেবে, শুধু শুধু ব্লক করে রেখো না। কারণ মানে অনেকে আছে এরকম যে হয়তো সিএসসি আইটি রিগার্ডিং ব্রাঞ্চই পড়বে, কিন্তু সে সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যালের জন্য সে ওইখানে চয়েস ফিলিংয়ে দিয়ে রেখেছে, তার এলো সে গেল না। তো আবার এরকম অনেক ক্যান্ডিডেট আছে যারা কিন্তু ওই সিএসসি আইটির দিকে তারা মানে তাদের ঝোঁক নেই, তারা সিভিল মেকানিক্যাল এই ব্রাঞ্চগুলোই তারা চায়, এগুলোই তাদের ড্রিম ব্রাঞ্চ। তো সে তো অ্যাটলিস্ট তো সেটা পেয়ে যেত, তো তুমি কি করলে এখানে তাকেও পেতে দিলে না, নিজেও নিলে না। তো এই জিনিসগুলো আমি বলবো কেউ করো না। যেগুলোতে অ্যাকসেপ্ট করতে রাজি আছো সেই সমস্ত ব্রাঞ্চগুলোকেই কিন্তু তোমরা এখানে দেবে, ঠিক আছে? তো যাই হোক, মোটামুটি এই সমস্ত ডাউটসগুলোই আমি পেয়েছিলাম আগের ভিডিওর কমেন্ট সেকশন থেকে এবং মোটামুটি হোয়াটসঅ্যাপ থেকে, তো সেগুলোর আমি ক্লিয়ার করলাম। আশা করছি আর সেরকম কিছু ডাউটস এই মুহূর্তে নেই। তোমরা প্রিভিয়াস ভিডিওটা এবং এই ভিডিওটা সমস্ত দেখে শুনে এরপরেও যদি কোনো ডাউটস তোমাদের মনের মধ্যে আসে, ডেফিনেটলি কমেন্ট বক্স খোলাই রয়েছে, কমেন্ট বক্সে লিখে জানাবে। তাছাড়া আমার সাথে পার্সোনাল যোগাযোগের জন্য আমার যাবতীয় কন্ট্যাক্ট ডিটেলস তো ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছেই, সেখান থেকে আমাকে জানাবে, আমি সেখানে কমিউনিকেট করে দেবো। এবং যদি দেখি আরও 4-5টা ডাউটস আমি পেয়েছি, সেগুলো আমি তখন আবারও একবার পরে একটা ভিডিও করে পারলে বানিয়ে দেবো। আর ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিংয়ের জন্য প্রত্যেককে তো বলছি, তোমরা ইচ অ্যান্ড কলেজের ওয়েবসাইট সেগুলোকে ফলো রাখবে। আমি তোমাদের জন্য এক জায়গাতে একটা পেজের মধ্যে সমস্ত কলেজকে করে দিয়েছি, সেটার লিঙ্কটা তো দিয়েই রেখেছি, ওখান থেকে পিডিএফটা ডাউনলোড করে রাখবে এবং প্রত্যেক দিন চেক করবে, আপ টু 31 অক্টোবর পর্যন্ত ডেইলি তোমরা চেক করবে, ওকে?
আর এখানে তেমন বলার কিছু নেই, আমি চেষ্টা করব যখন যা কলেজের নোটিফিকেশন আসবে ডিসেন্ট্রালাইজ নিয়ে সেগুলোকে তোমাদেরকে ইনফরমেশন দেওয়ার। যদি ভিডিও থ্রুতে না দিতে পারি সেক্ষেত্রে আমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে হলেও অ্যাটলিস্ট দিয়ে দেবো। কাজেই যারা হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন হয়নি অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন হয়ে থাকবে, সেই গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তো চলো আসি, এবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।